জাদুঘরে যাওয়ার পথেই পাওয়া গেল সুলেমানের মাজার। এলাকার মানুষ যাকে এখনো মান্য করে, বিশ্বাস করে, তার জন্যই টিকে আছে এখানকার মাটি, তার মাধ্যমে আসে এই সকল পুঁতি, সেই থেকেই সুলেমানি পুঁতি। আর এই মাজারের পাশেই অবস্থিত দুর্গনগরীর প্রাচীর, আর তার পাশেই পরিখা, অসম রাজার গড় ও পরিখা। আর এখানেই পাওয়া যায় নানা ধরনের প্রত্নবস্তু। লোহা দিয়ে নির্মিত হয় কুঠার, বল্লম, পোড়ামাটির ক্ষেপণাস্ত্র ইত্যাদি জিনিসও নগরীর প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ। খোলা চোখে মনে হবে পেছনের সবুজ ধানক্ষেত, তবে আমি যেখানে মূলত দাঁড়িয়ে আছি এটি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করা পরিখা। এখানকার মাটি কেটে প্রায় কয়েক হাজার বছর আগে পাশে এই দুর্গনগরী বলছেন এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছেন তারা বলছেন দুর্গনগরী। সেই দুর্গনগরীর পরীক্ষার দেয়াল ছিল ঠিক আমার পাশেই। সেই সব গল্পে যাবার আগে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন ২১-এর চোখ। ফিরে এলাম বিরতির পরে। বিরতির আগে আমরা বলছিলাম দুর্গনগরী ওয়ারির যে প্রাচীর, সেই প্রাচীরের ভেতরে এইরকম হাত কুঠার অনেক ভারী শত শত পাওয়া গেছে। তার মানে সেই সময়কার ২৫০০ বছর আগেরকার কথা বলছি। এই ওয়ারি বটেশ্বর এলাকার মানুষ কেমন ছিল, তাদের জীবনযাপন কেমন ছিল, তাই নিয়ে কথা বলতে আমরা হাজির হয়েছি হাবিবুল্লাহ পাঠান। আমরা তার সঙ্গে আগেই আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। গত ৫০ বছর ধরে এই এলাকার মাটি অনুসন্ধান করছেন এবং খুঁজে বের করেছেন নানান রকম প্রত্ন নিদর্শন। তার ভিত্তিতে তার কাছ থেকে আমরা জানতে চাইব সেই সময়কার মানুষ তখন কেমন ছিলেন। আপনি একই সঙ্গে আমাদের এই আলোচনায় নিশ্চয়ই যোগ দিচ্ছেন। মানুষের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়েছি। যেমন ধরুন এটি বাটখারা। আচ্ছা, বাটখারাগুলো বিভিন্ন পাথরের তৈরি। এটি কোয়ার্টজ, জেসপার। এই যে পাথর, এত সুন্দর পাথরের বাটখারা কি নির্দেশ করে? এই ধরনের বাটখারা হরপ্পা সভ্যতার অনেক প্রত্নস্থানে পাওয়া যায় এবং হরপ্পা প্রত্নস্থানের বাটখারা দেখেই আমরা নিশ্চিত হয়েছি যে ওয়ারি বটেশ্বরের যে এই পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র মসৃণ প্রত্নবস্তুগুলো পাওয়া যায় এগুলোও বাটখারা। এবং আপনারা জানেন যে হরপ্পা সভ্যতা একটা বিস্তৃত একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল বিভিন্ন এলাকার সঙ্গে। ওয়ারি বটেশ্বরের সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক ছিল। তখনকার মুদ্রা পাওয়া গেছে এই ওয়ারি বটেশ্বর, সেটি নিয়ে যদি বলেন আমাদের। এই ধরনের মুদ্রাই উপমহাদেশের প্রাচীনতম মুদ্রা। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের আগে পৃথিবীর অন্য কোনো জায়গায় মুদ্রা প্রচলিত হয়নি। তার মানে ওয়ারি বটেশ্বরে যে সময় মুদ্রাগুলো প্রচলিত ছিল এটি পৃথিবীর অন্যান্য সমসাময়িক যে সভ্যতা এই একই সময়ে এই সময় মুদ্রা প্রচলিত ছিল। এবং এখানে এত পরিমাণের মুদ্রা পাওয়া যায় এবং শক্তিশালী একটি মানি বেসড ইকোনমি এখানে ছিল। এত মুদ্রা প্রাপ্তির কী কারণ? এটা যে একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল। এই গুটিকাগুলো যখন তৈরি হতো সেই সময়কার বলে মনে হয়। এবং এই মুদ্রা প্রাপ্তিটি প্রাচীনতম মুদ্রা বঙ্গভারতের এটি। এই মুদ্রা প্রাপ্তিটা একটা বড় বাণিজ্য কেন্দ্র বা দুর্গনগরী বা একটা বিশেষ অভিজাত এলাকা বলে প্রতীয়মান হয়। এই নিদর্শন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তার আপনি জানতেন না এখানে এত বড় একটি সভ্যতা ছিল। সেই সভ্যতা গেল কোথায়? এখানে অসম রাজার গড় আছে, যেটা গড়খাই, তার সম্পর্কে কিংবদন্তি ছড়িয়ে আছে। সেই অসম রাজা কে কি বেকার তা জানা যায়নি। হতে পারে এই অসম রাজারও সমৃদ্ধ নগরী ছিল ওয়ারি বটেশ্বর। অনেক ভারী, ভারী। এই হাত কুড়াল এই দ্বারা কি প্রমাণিত হয়? তখন কি কোনো যুদ্ধ ছিল? এইটা সম্পর্কে উন্নত গবেষণা এখনো হয়নি, তবে আমার ধারণা যে এটা একটি হাতিয়ার এবং এটা বাঁশ বা অন্য কিছুতে লাগিয়ে চুখা অংশটুকু বাইরে থেকে শিকার, আত্মরক্ষা ইত্যাদি কাজে ব্যবহৃত হতো। এবং এটি এত অধিক সংখ্যক বটেশ্বর গ্রামে পাওয়া গেছে যেটি সংখ্যায় হবে অন্তত ১০,০০০। আর কোনো নিদর্শন কি আছে যে আমরা কি ভাবতে পারি যে কোনো একটি বড় যুদ্ধের কারণে বা বড় কোনো সংঘর্ষের কারণে পুরো এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে? একটা জিনিস যেটা ওই দিগ্বিজয়ী আলেকজান্ডার যখন পূর্ব ভারতের দিকে পৃথিবী জয়ের আশায় অগ্রসর হতে ইচ্ছা করেছিলেন, তখন তিনি শুনেছিলেন যে পূর্ব দেশে, পূর্ব ভারতে গঙ্গরিডাই নামে একটি জাতি বসবাস করে। তাদের বিরাট হস্তি বাহিনী, অশ্ববাহিনী রয়েছে। এই
কারণে তিনি এই পূর্ব ভারত জয়ের দুরাশা ত্যাগ করেন। এই গঙ্গুরিটাই জাতির বসবাসস্থল কোথায়? আমার আমরা অনেকে অনুমান যে এই ওয়ারী বটেশ্বর এবং তার সন্নিহিত অঞ্চল জুড়ে যে লাল মাটির ভূখণ্ড আড়িয়াল খাঁ এবং ব্রহ্মপুত্র ঘিরে, সেখানেই গঙ্গুরিটাই জাতির কেন্দ্রস্থল ছিল, রাজধানী ছিল। সেটা হয়তো আরও ব্যাপক খনন এবং গবেষণার দাবি রাখে। এই প্রত্নখননের ফলে কেবলমাত্র বাংলার জনজীবন বা সভ্যতার খবর নয়, কয়েক হাজার বছর আগে এই অঞ্চলের জলবায়ুর ধারণাও পাল্টে দিচ্ছে। আর তা সম্ভব হয়েছে একটি পিট ডুয়েলিং বা গর্তনিবাস আবিষ্কারের মাধ্যমে। এখানে যে পিট ডুয়েলিংটা পাওয়া গেছে, এটা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। কি কারণে? এই জন্য যে ধরুন যে এটা বর্ষা প্রধান দেশ, একটা প্রশ্ন জাগে যে এত বর্ষা প্রধান দেশের মধ্যে গর্ত বসতিটা কিভাবে হবে। তবে অনেকের ধারণা যে সেই সময়টি আজকে থেকে 3000 বছর পূর্বে সমস্ত পৃথিবীতে শুকনো আবহাওয়া বিরাজ করছিল। এই থেকে গর্ত বসতি এখানে হওয়া সম্ভব। আমরা তো একটি মাত্র খুঁজে পেয়েছি, আরও গর্ত বসতি থাকতে পারে। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ জলাভূমির দেশ মনে করে, বদ্বীপ অঞ্চল মনে করে, কিন্তু এখানে গর্ত করে মানুষ গুহায় থাকতো। এটি বাংলাদেশে আবিষ্কৃত হচ্ছে এবং এটি এই ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত হচ্ছে। কিন্তু এটি যে গর্তই ছিল এবং মানুষ সেখানে থাকতো, সে বিষয়ে কি কোনো প্রমাণ? একটি যেখানে গর্ত বসতি পাওয়া গেছে সেটি তো একটা স্বয়ং সম্পূর্ণ গৃহ, শস্যাগার, তারপরে ওই কূপ এবং থাকার জায়গা সবগুলি আমরা সন্ধান পেয়েছি। উপমহাদেশের প্রথম পর্যায়ের নগর সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো, যার স্থায়িত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 2700 থেকে খ্রিস্টপূর্ব 1600 পর্যন্ত। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন মহাস্থানগড়ের মতো ওয়ারী বটেশ্বর দ্বিতীয় পর্যায়ের নগর। প্রত্নতাত্ত্বিক মুস্তাফিজুর মনে করেন ওয়ারী বটেশ্বর প্রাচীন জনপদের রাজধানী, যাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি নগর সভ্যতা। সেই রাজধানীর প্রমাণ হিসেবে পাওয়া গেছে 160 মিটার রাস্তা, এমনকি তার 7 ফুট চওড়া একটি পার্শ্ব রাস্তাও পাওয়া গেছে। খননকারীদের ধারণা এই রাস্তা হয়তো পৌঁছাবে কোনো প্রাসাদ, মন্দির বা বৃহদাকার অট্টালিকার দ্বারপ্রান্তে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা হাঁটছিলাম ইতিহাসের এক নতুন পথে। এখনও যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটিও ইতিহাসের এক নতুন পথ তৈরি হতে শুরু করেছিল, তবে বন্ধ হয়ে গেছে। এই পথ যদি যেত তবে হয়তো বাংলাদেশের এই পুরো অঞ্চলের নতুন আর এক ইতিহাসের সন্ধান আমরা পেতাম। স্রেফ টাকার অভাবে এই পুরো খনন কাজ এখন বন্ধ হয়ে আছে। যদি এটি চলে, আপনার সহযোগিতা পেলে এটি আবার শুরু হতে পারে। তাহলে হয়তো টলেমির বর্ণনা করা সেই সৌনাগর এই ওয়ারী বটেশ্বর পরিণত হতে পারে। সেই আশায় আজ অনুষ্ঠান আমরা এখানেই বিদায় চাইছি। তার আগে জানিয়ে রাখি আমাদের ঠিকানা: প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন 10, জাহাঙ্গীর টাওয়ার, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইলও করতে পারেন chok@21e-tv.com। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত নিরাপদে থাকুন।